মা এসেছিলেন, তার ছেলের মাথার খুলিটা হাতে করে মগজ নিয়ে আমাকে বলছিল যে বাবা আমার ছেলের মাথা ঘিলু বের হয়ে যাচ্ছে, আপনি কি এই ঘিলুটা কি আমার ছেলের মাথায় আবার লাগাই দিতে পারবেন কিনা, আমার ছেলে মনে হয় হয়তো বা বেঁচে যাবে। তখনও তার শ্বাস চলছিল। আমরা ইমিডিয়েটলি তাকে ব্যান্ডেজ করে আইসিইউতে পাঠিয়ে দিই। একজন রিক্সাওয়ালা, উনি রিক্সা চালাচ্ছিলেন, অটো রিক্সা। তো ওনার হাতের যে শুধুমাত্র বুড়ো আঙ্গুলটা ছিল আর বাকি 4টা আঙ্গুল নাই। উনি বললে স্যার আমার 4টা মেয়ে স্যার, একটা মেয়ে খুব ছোট আর বাকি 3টা মেয়ে স্যার, মানে ওর হাতের আঙ্গুল একটা মানে নাই, শুধুমাত্র এই একটা আঙ্গুল। তো স্বভাবত এখানে যদি কোনো কিছু না থাকে তো দেখা যাচ্ছে যে এই হাত বাঁচানো সম্ভব হয় না। উনি আমাকে শুধু একটা কথা বললেন, স্যার আমার মেয়েগুলোকে বাঁচাইতে হবে। জাতিসংঘের প্রতিবেদন বলছে 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সারা দেশে নিহতের সংখ্যা অন্তত 1400। অন্যদিকে অন্তর্বর্তী সরকার 834 জন শহীদের তালিকা প্রকাশ করেছে অনলাইনে। আর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র বলছে সেখানেই পাওয়া গেছে 264 জনের মরদেহ। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন 90 জন। 1 বছর পর গত জুলাইয়ে ঢাকা মেডিকেল হাসপাতাল মর্গে পড়ে থাকা জুলাই গণ অভ্যুত্থানে নিহত 6 জনের মরদেহ বেওয়ারিশ হিসেবে হস্তান্তর করা হয়েছে আঞ্জুমানে মফিদুলের কাছে। আর 24-এর জুলাই আগস্টে ঢাকা মেডিকেলে কর্মরত চিকিৎসকরা বলছেন এমন অজ্ঞাত লাশের স্তূপ তারা দেখেছেন দিনের পর দিন। তাদের ঠিক কতজনকে হস্তান্তর করা গেছে স্বজনদের কাছে, কতজনকে কবর দেয়া হয়েছে গণকবরে, তার প্রকৃত হিসেব মেলানো সহজ নয়। বলা খুব কঠিন আসলে কত মানুষ আহত বা নিহত হয়েছিল সেই সময়টাতে। তবে এটা শত শত হাজার হাজার মানুষ আমাদের এখানে ট্রিটমেন্ট নিতে আসছে, এটা নিশ্চিত। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে জুলাই আগস্টে আহত নিহতদের প্রকৃত সংখ্যা নিয়ে বিস্তারিত জানতে চাইলে বক্তব্য দিতে রাজি হননি পরিচালক, উপপরিচালক কেউই। পরিচালক জানান জুলাই গণ অভ্যুত্থানে 2840 জন চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে 955 জনকে ভর্তি করানো হয়েছিল হাসপাতালে, আর 174 জনকে আনা হয়েছে মৃত অবস্থায়। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরো 90 জন। নিহত মোট 264 জনের মধ্যে মাত্র 146 জনের পোস্টমর্টেম করা হয়েছে বলেও জানান তিনি। হাসপাতালের দেয়া তথ্য মন গড়া দাবি করে চিকিৎসকরা বলছেন ঢাকা মেডিকেলে 2024 সালের জুলাই 17 থেকেই দফায় দফায় আসতে শুরু করে হামলার শিকার হতাহত মানুষের মিছিল। তাদের বাঁচাতে একদিকে যেমন একদল চিকিৎসক ছিলেন তৎপর, অন্যদিকে হাসপাতাল প্রশাসন গোয়েন্দা বিভাগের হাতে তুলে দেয় জুলাই আগস্টে আহত নিহতদের রেজিস্টার খাতা। তাই ঢাকা মেডিকেলে প্রকৃত হতাহতের সংখ্যা কোনোভাবেই নিশ্চিত হওয়া সম্ভব নয় বলছেন তারা। যে আমরা শুধুমাত্র এখানে আইসবার্গের টিপটা দেখতে পাচ্ছি, কিন্তু ভিতরে ম্যাসিভ একটা সংখ্যক যারা আহত ছিল, যারা ব্রড ডেথ ছিল, সেই সংখ্যাটা আমরা আসলে কাউন্ট করতে পারি নাই। তো ওই সময় যদি সিসিটিভি ফুটেজটা আমরা পেতাম তাহলে হয়তো বা এই সংখ্যাটা আইডেন্টিফাই করা যেত। তারা কিন্তু এখন পর্যন্ত সরকারের বিভিন্ন জায়গায় থেকে তারা আসলে বিভিন্ন ধরনের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে। তারা আসলে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি তৈরি করছে, এবং তাদের অনেকে হয়তো এখনো ঢাকা মেডিকেল কলেজে আছে। আপনারা জানেন তাদেরকে আসলে কোন ক্ষমতার বলে এখানে রাখা হয়েছে আমরা জানি না। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আওয়ামী সন্ত্রাসীদের সশস্ত্র হামলা, পুলিশের গুলিতে ক্ষত বিক্ষত শরীর নিয়ে হাসপাতালে ছুটে আসা ছাত্র জনতাদের চিকিৎসা সেবা দিতে মরিয়া ছিলেন ঢাকা মেডিকেলের একদল চিকিৎসক। হঠাৎ এমন ভিড় সামলাতে হিমশিম অবস্থা ছিল কর্তব্যরত চিকিৎসকদের। জরুরি বিভাগ থেকে বিভিন্ন বিভাগের বেড, মেঝে, করিডোর পেরিয়ে সামনের রাস্তায় পর্যন্ত তিল ধারণের জায়গা ছিল না সেই দিনগুলোতে। একদিকে চিকিৎসা দিতে এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটেছেন স্বাস্থ্যকর্মীরা, অন্যদিকে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো হাসপাতাল। জীবন বাঁচানোর তাগিদে সেইখানে আমরা বেডে ফ্লোরে দাঁড়ায় আমরা সেই সার্জারি করছি, আমার মনে আছে এই জিনিস। এবং প্রতি 1 মিনিট মধ্যে হয়তো 5-7 জন মানুষজন আমাদের ওখানে ঢুকছিল, এবং কিছু কিছু মানুষ ছিল তারা মারাত্মকভাবে আহত ছিল। নর্মালি কিন্তু প্রায় 3-4 কোন রোগী এখানে থাকে, আইদার হচ্ছে ফ্লোরে থাকতেছে, বারান্দা, করিডোর, সেগুলোতে। কিন্তু ওই সময় আসলে এত মাস ক্যাজুয়ালিটি
চলে আসছে যে আসলে আমরা কোথায় তাদেরকে রাখবো আর কি, এরকমের কোনো ছিল না। এ দৃশ্য চলে বাংলাদেশের মাটিতে স্বৈরাচার হাসিনার শেষ দিন পর্যন্ত। এর মাঝে কয়েক দফা আওয়ামী সন্ত্রাসীরা তো বটেই, সবশেষ 5 আগস্টে আচমকা পুলিশ হামলা চালায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে। টার্গেট আহত আন্দোলনকারী আর তাদের সেবা দেয়া চিকিৎসকরা। মেডিকেলের মতন একটা জায়গায় তারা কেন গুলি করবে? হাসপাতালের সাথে কেন গুলি করবে? ডাইরেক্ট গুলি করা হচ্ছে, ডাইরেক্ট। এত লাশ কেন? কেন এত লাশ? আল্লাহ তুমি এই মাফ করে দাও আল্লাহ। একবার মাথায় গুলি লাগছে, এই যে মাত্র নিয়ে আসলাম ভাই এসে, এই যে হাতে এখনো রক্ত। আমার ভাই রক্ত কিসের জন্য আমাদের দিতে হবে? এই পরিস্থিতিতেও হাসপাতালে আরেক দলের অবস্থান সে সময় ছিল বিপরীত স্রোতে। 23 জুলাই হাসপাতাল পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব, মহাপরিচালক সহ হাসিনা সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা আহতদের দুষ্কৃতিকারী তকমা দিয়ে চিকিৎসা সেবায় বেশি আন্তরিক হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন বলে জানান চিকিৎসকেরা। হুমকি দেন সেখান থেকে সরিয়ে ফেলারও। এর 2 দিন পরেই রাজধানী থেকে দূরবর্তী বিভিন্ন হাসপাতালে বদলি করে দেয়া হয় কয়েকজন সিনিয়র চিকিৎসককে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে টিম আসলেন, স্বাস্থ্যমন্ত্রী আসলেন, প্রতিমন্ত্রী, সচিব মহোদয়, তারপরে তৎকালীন ডিজি মহোদয়রা আসলেন এবং ডাইরেক্টর মহোদয়ের রুমে একটা মিটিংয়ের আয়োজন করলেন। সেখানে তারা চিকিৎসকদেরকে প্রাথমিকভাবে ধন্যবাদ দিলেন, কিন্তু পরবর্তীতে আবার কেউ কেউ তাদের বক্তব্য এটাও বললেন যে যারা চিকিৎসা নিতে আসছেন বেসিক্যালি তো এরা দুষ্কৃতকারী, তো এদেরকে চিকিৎসা দেওয়া দিতে হবে, কিন্তু এত আগ্রহ দেখানোর কিছু নাই, কারণ এরা রাষ্ট্রের জন্য ক্ষতিকারক। এবং আমরা দেখতে পাচ্ছি যে কেউ কেউ বক্তব্য দিলেন ওখানে যে কেউ এখানে অতি আগ্রহ দেখাচ্ছেন, যে যারা বেশি আগ্রহ দেখাচ্ছেন তাদের ঢাকা মেডিকেল কলেজে থাকার অধিকার নাই। জুলাই গণ অভ্যুত্থানে হতাহতের সংখ্যা সম্পর্কে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষের দেয়া তথ্য, অনলাইনে সরকারি তালিকা কিংবা প্রত্যক্ষদর্শী চিকিৎসকদের বয়ান কারো সাথে কোনো মিল নেই। অভিযোগ, চিকিৎসায় বাধা দেয়া, নাম তালিকার রেজিস্ট্রার খাতা গায়েব করা সহ 1.5 দশক ধরে ঢাকা মেডিকেলে নানা দুর্নীতি, নৈরাজ্যের সাথে জড়িত অনেকেই এখনো দাপটের সাথেই রয়েছেন স্বপদে। রাকিব জুয়েল, বাংলা এডিশন।